হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি তোমাদের সাথে অনলাইনে আছি প্রশান্ত কুমার সাহা, মহাজন ঘোষণা মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানড়াইল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় তৃতীয় দুতরফা দাখলা পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে এর আগেও একটা ক্লাস করেছি। তাতে আমাদের যে বিষয়গুলো আমরা জেনেছিলাম সেগুলো হচ্ছে হিসাবের দুতরফা দাখলা পদ্ধতি, হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় এবং এ সংক্রান্ত অঙ্ক। তো আজ আমরা এই অধ্যায়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একতরফা দাখলা পদ্ধতি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে আয়তন খুবই কম, মানে ছোট্ট, এবং লেনদেন খুবই কম হয়, আমি আবারও বলছি, যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন স্বল্প বা ছোটোখাটো এবং তাদের লেনদেনের পরিমাণ কম, সাধারণত সেই সকল ব্যবসা প্রতিষ্ঠান একতরফা দাখলা পদ্ধতির মাধ্যমে তাদের হিসাব সংরক্ষণ করে থাকে। এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষ, আবার কোনো লেনদেনের দুটি পক্ষ, আবার কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। আসলে একতরফা দাখলা পদ্ধতি একটা সম্মত পদ্ধতি নয়। এটি সাধারণত ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হয়ে থাকে। তো এখন আমরা সরাসরি অঙ্কে যাব। আর অঙ্কে যাওয়ার আগে আমাদের যে বিষয়গুলো একটু জানা দরকার, সে বিষয়গুলো হচ্ছে একতরফা দাখলা পদ্ধতিতে অঙ্ক করতে হলে তিনটি বিষয় আমাদের জানতে হবে। নাম্বার 1, প্রারম্ভিক মূলধন। নাম্বার 2, সমাপনী মূলধন। এবং নাম্বার 3, লাভ ক্ষতি। এই তিনটি ধাপ আমাদের পর্যায়ক্রমে সম্পন্ন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রারম্ভিক মূলধন সম্পর্কে একটু আলোচনা করি। প্রারম্ভিক মূলধন হচ্ছে, আগে প্রারম্ভিক কথাটা বুঝতে হবে। এই প্রারম্ভিক অর্থাৎ বছরের শুরুতে, অর্থাৎ 1/1, যদি 2017 থাকে 2017 বা 2018 সাল যাই থাকুক, ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের তারিখ যখন 1/1 থাকবে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থাকবে, তখনই আমাদের বুঝতে হবে যে এটা প্রারম্ভিক, বা বছরের শুরুতে কথাটা থাকলে সেটাকে সেই হিসাবগুলোকে আমাদের প্রারম্ভিক হিসাবে দাখিল করতে হবে। তো প্রারম্ভিক কথাটা বুঝলাম। প্রারম্ভিক মূলধন তার মানে কি? প্রারম্ভিক মূলধন হচ্ছে প্রারম্ভিক সকল প্রকার সম্পদ, আর এই সম্পদ থেকে আমাদের প্রারম্ভিক দায়সমূহ বাদ দিতে হবে। বাদ দিলে যে অবশিষ্ট যেটুকু থাকে, যে টাকাটা থাকবে, সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন হিসেবে ধরতে হবে। সমাপনী মূলধন, এই সমাপনী নিয়েও একটু কথা আছে। সমাপনী বলতে একটা হিসাবকালের শেষ তারিখটাকে বোঝানো হয়, অর্থাৎ একটা বছরের শেষ তারিখ, যেমন 31/12 যদি থাকে, বা 31শে ডিসেম্বর কথাটা যদি থাকে, তাহলে আমাদের বুঝতে হবে সে এই তারিখের আন্ডারে যত লেনদেন আছে সেটা আছে সমাপনী মূলধনের আওতাভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো সমাপনী মূলধনটা কীভাবে করতে হবে? সমাপনী সকল প্রকার সম্পদ, আর এই সকল প্রকার সম্পদ থেকে আমাদের সকল প্রকার দায়, সমাপনীর দায় বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে সমাপনী মূলধন। তার পরবর্তী পর্যায়ে আছে আমাদের লাভ ক্ষতি নির্ণয়ের একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যোগ লাভ/ক্ষতি, সমাপনী মূলধন যোগ উত্তোলন
এই দুটোর থেকে বাদ দিতে হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এটার একটা সূত্র, তো আমরা মুখে মুখে আর নয়, আমরা একটু খাতা কলমে প্র্যাকটিস করি। আমি এই ডান পাশে একটা অঙ্ক দিয়ে রাখছি। মনে করো এই অঙ্কটি যে কোনো একটা নাম, অর্থাৎ মেসার্স একটা নাম দিই, মেসার্স শৈলীর মেসার্স শৈলী স্টোর্স বা মেসার্স দেওয়ার দরকার নেই, আমাদের শৈলী স্টোর্স মনে করতে হবে। শৈলী স্টোর্সের আমাদের 2017 সালের শুরুতে এবং 2017 সালের শেষের কিছু লেনদেন দেওয়া আছে। এখানে 2017 সালের শুরুতে অর্থাৎ 1/1 দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে মোট সম্পদ 1,20,000 টাকা, আর শেষে দেওয়া আছে মোট সম্পদ 1,50,000 টাকা। মোট দায় শুরুতে ছিল 35,000 টাকা, সমাপনী অর্থাৎ শেষ হয়েছে 55,000 টাকা। এবং এখানে কিছু কথা আছে, কি আছে দেখি। 2017 সালে অতিরিক্ত মূলধন আনয়ন, অর্থাৎ 2017 সালে যে মূলধনটা আনা হয়েছে তার থেকে আরও বেশি অতিরিক্ত মূলধন আনা হয়েছে, সেটা হচ্ছে কি 20,000 টাকা। এবং মালিকের উত্তোলন, অর্থাৎ ওই বছরে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছিল কত টাকা, 30,000 টাকা। 2017 সালের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। তো আসো আর দেরি নয়, আমরা এই অঙ্ককে লক্ষ্য করে, এই উদ্দীপকটাকে লক্ষ্য করে একটা অঙ্ক করার চেষ্টা করি। তো আমি কি বলছি যে প্রথমে এই তিনটি ধাপ আমাদের অতিক্রম করতে হবে। অতিক্রম করার মাধ্যমে আমাদের একতরফা দাখলা পদ্ধতি শেষ হবে। তো আমাদের প্রথম পর্যায়ে কি আছে, প্রথম ধাপটা আছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সূত্রটা আছে কি, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। তো প্রারম্ভিক মোট সম্পদ কত, এটা আমাদের 1 তারিখে যেটা আছে এটাই হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ 1,20,000 টাকা। 1,20,000 বিয়োগ প্রারম্ভিক দায় কত, 35,000 টাকা। তো আমাদের এখান থেকে এটা বাদ দিলে কি হচ্ছে, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে 3 এর 4, 4 আছে কত হলে 12 হবে 8, 1,85,000 টাকা। তো আমাদের প্রথম ধাপটা শেষ হয়ে গেছে। দ্বিতীয় ধাপটা হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী মূলধনটা কিভাবে করতে হবে, সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। সমাপনী মোট সম্পদ কত আছে আমাদের ওখানে, সমাপনী মোট সম্পদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 31/12/2017, এটাকে বলা হচ্ছে সমাপনী। মোট সম্পদ আছে 1,50,000 আর মোট দায় হচ্ছে 1,55,000। মোট সম্পদ 1,50,000, মোট দায় 55,000 টাকা। আমাদের এটা বাদ দিলে 95,000 টাকা আসে, 95,000 টাকা আসে। এবার আমাদের দ্বিতীয় ধাপটি শেষ হয়ে গেছে। তো সর্বশেষ লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করব। আমরা লাভ জানি যে আয় থেকে ব্যয় যদি কম হয় তাহলে লাভ হয়, আর আয় থেকে ব্যয় যদি বেশি হয় তাহলে ক্ষতি হয়। তো আমরা প্রথম এবং দ্বিতীয় স্টেজটা শেষ করলাম। তৃতীয় ধাপ অর্থাৎ একতরফা দাখলা পদ্ধতির সর্বশেষ ধাপটা হচ্ছে লাভ ক্ষতি নির্ণয়। তো আমরা দেখি 3 নম্বরে কি আছে, লাভ অবলিক ক্ষতি নির্ণয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন
যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো আমরা দেখি সমাপনী এখানে সমাপনী আমাদের সমাপনী মূলধন কত ছিল? $95,000 টাকা। সমাপনী মূলধন ছিল $95,000 টাকা। এর সাথে যোগ করব $30,000 টাকা। প্রারম্ভিক মূলধন আমাদের কত ছিল? প্রারম্ভিক অর্থাৎ এর থেকে এটা বাদ দিল $85,000 টাকা। এর সাথে আমরা যোগ করব অতিরিক্ত মূলধন। তো আমরা একটু যোগ করি। 1,25,000 বিয়োগ 1,05,000 টাকা আমাদের কত হচ্ছে? 20,000 টাকা। এটা আমাদের লাভ আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ভুল করছি। প্রারম্ভিক মূলধনী না করার সময় 1,85,000 টাকা দিয়ে দিছি, ওইখানে আমাদের বিয়োগটা ভুল আছে। অর্থাৎ 1,20,000 থেকে 35,000 টাকা বাদ দিলে ওইখানে হবে হচ্ছে 85,000 টাকা। তো তোমরা একটু সংশোধন করে নিও, 85,000 টাকা দিয়ে নিও। তো আমরা কি বলছি যে দেখলাম যে অতি সহজে আমরা একতরফা দাখলা পদ্ধতির যে 3টি ধাপ, এই 3টি ধাপের মাধ্যমে আমরা এই অঙ্কটা করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একতরফা দাখলা পদ্ধতি প্রতিনিয়ত থাকে না, তবে মাঝে মাঝে এই অঙ্কটা থাকে। তো তোমাদের জন্য ছোট একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজ থাকবে 32 নম্বর পেজ কাজ 32। পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অঙ্কটা থাকবে। আগামী ক্লাসে আমরা এই অঙ্কর সমাধান করার চেষ্টা করব। তো তোমরা সেবে থাকো, নিরাপদে থাকে, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করছি। আজ আমার এখানে অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।